হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে দুপুরকালীন আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা, এই যে দুপুরকালীন আপডেটটা আমি নিয়ে এলাম, এটাতে কিন্তু শুধু ঘূর্ণিঝড় আসনার খবর থাকবে, তার সাথে বঙ্গোপসাগরের গভীর যে নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপের আপডেট থাকবে। এছাড়া কিন্তু আর কোনো কিছুর আপডেট থাকবে না, কারণ আজ সারাদিনের যে আবহাওয়ার আপডেট, আজকে কোথায় বৃষ্টি হবে তো সেই সমস্ত কিন্তু আজকে সকালের আপডেটে আমি বলে দিয়েছি। দুপুরের আপডেটটা আনলাম তার কারণ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়ে গেল শক্তিশালী ঘূর্ণিঝড় আসনা, আর সে কিন্তু আরও শক্তি বাড়িয়ে ফেলেছে। সকালে যে আপডেট দিয়েছিলাম সেই আপডেটে বলেছিলাম সে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং এগিয়ে চলেছে। আর দুপুরকালীন আপডেটে আমরা যতটা ডেটা পাচ্ছি, সে কিন্তু আরও খানিকটা শক্তি বাড়িয়ে ফেলেছে এবং ক্রমেই তা এগিয়ে চলেছে ওমানের দিকে। তো আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো তার গতিপথ সম্পর্কে। তো বলছি, ভিডিওটিকে কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন এই যে মেঘের স্ট্রাকচারটা, ভালো রকম মেঘ সঞ্চার করেছে, এগোচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া, প্রবল ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এগোচ্ছে। তবে এই যে ঝোড়ো হাওয়া এবং প্রবল যে বৃষ্টি সে নিয়ে এগোচ্ছে, তা কিন্তু শুধুমাত্র আগামীকাল পর্যন্তই তার কাছে থাকবে, মানে এনার্জি তার কাছে আগামীকাল পর্যন্তই থাকবে। তার পরবর্তী দিন মানে 2রা সেপ্টেম্বর থেকে কিন্তু সে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার জন্য সে কিন্তু ধীরে ধীরে তার ক্ষমতা হারাবে এবং যে বৃষ্টির মেঘ, সেই বৃষ্টির মেঘও কিন্তু সে হারাতে থাকবে, মানে তার স্ট্রাকচারটা আবারও বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন যেমনভাবে স্ট্রাকচারটা গঠিত হয়েছে মেঘের, যে মানে স্ট্রাকচারটা, সেটা এই মুহূর্তে স্যাটেলাইটে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এই মুহূর্তের কারেন্ট পরিস্থিতি। আর এবার আমরা চলে যাব হচ্ছে উইন্ড এবং উইন্ড গাস্টে। প্রথমে আমরা দেখব উইন্ডে গিয়ে এই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ কত। আমরা একটু বড় করব এবং দেখব এই মুহূর্তে তার গতিবেগ কত কিলোমিটার হাওয়ার গতি নিয়ে এবং ঝাপটা নিয়ে সে এগিয়ে চলেছে আরব সাগরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার যে হাওয়ার গতি, সেটা প্রায় 70-এর কাছাকাছি রয়েছে, আর হাওয়ার যে ঝাপটা সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে 100 কিলোমিটারের উপরে। তো তার মানে কিন্তু সকালের থেকে সে খানিকটা শক্তি, মানে সকালেও যে 71-70 ছিল, এখনও সেরকমই আছে, কিন্তু সকালে যে স্ট্রাকচারটা একটু মানে সকালের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের থেকে দুপুরের যে এই মুহূর্তে স্ট্রাকচার, সেটা কিন্তু আরও বেশি ভয়ানক। তো তাই আমি বলছি যে এই মুহূর্তে তার স্ট্রাকচার এবং তার ভয়াবহতা কিন্তু সে ঘূর্ণিঝড় বাড়িয়েছে, ঘূর্ণিঝড় আসনা। এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র করাচি বন্দরেই এফেক্ট চলছে, আর গুজরাট উপকূল থেকে কিন্তু তার প্রভাব কেটে যাচ্ছে। গুজরাট উপকূলের থেকে কিন্তু অনেকটা দূরে সরে গেছে। আজকে সকালে কাছে ছিল, দুপুর নাগাদ কিন্তু যা ডেটা পাচ্ছি সেই ডেটা অনুযায়ী অনেকটা দূরে সরে গেছে, মানে ভারতীয় উপকূল থেকে কিন্তু ঘূর্ণিঝড় আসনা সরে গেছে। এই মুহূর্তে তার যে দাপট, সেটা কিন্তু পাকিস্তানের করাচি, তার সাথে আরও কিছু উপকূল অঞ্চল, করাচির সাথে আরও কিছু বন্দর এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু এর যে প্রভাব সেটা পড়ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে কিন্তু ঝড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এইসব অঞ্চলগুলিতে, মানে পাকিস্তানের বন্দর এবং কোস্টাল এরিয়াগুলিতে এই মুহূর্তে তার এফেক্ট চলছে। পাকিস্তান থেকেও আস্তে আস্তে এর প্রভাব কাটতে থাকবে। আজ সারাদিন চললেও আগামীকাল থেকে কিন্তু এর এফেক্ট পাকিস্তান থেকে কেটে যাবে এবং সেই সময় কিন্তু সে একেবারে ওমান উপকূলের কাছাকাছি চলে আসবে। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি ও বজ্রমোটে যাই, তাহলে দেখুন বেশ ভালো রকম বৃষ্টি নিয়ে কিন্তু সে এগোচ্ছে এবং তার সাথে ঝড়। তো আমরা টাইম প্লাস করব এবং দেখব তার গতিপথ বা মুভমেন্ট কোন দিকে হতে পারে। আজকে 31 যদি আমরা টাইম প্লাস করতে থাকি, আজকে রাত নাগাদ কিন্তু সে পাকিস্তানের থেকে দূরে সরে যাচ্ছে। তবুও কিছু স্থানে ঝড় বৃষ্টিটা চলতে থাকবে। আর সে সময়ের যে হাওয়ার ঝাপটা, সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন কিছুটা কমছে, তবে ঘূর্ণিঝড় কিন্তু থাকছে, কারণ হাওয়ার যে গতি তা কিন্তু 60-এর উপরে।
তখনও কিন্তু ঘূর্ণিঝড় থাকছে, তবে হাওয়ার যে ঝাপটা সেটা খানিকটা কমছে, তবুও 90-এর মতো রয়েছে। 90, হাওয়ার যদি ঝাপটা 90 এবং হাওয়ার গতি যদি 65 বা 65-র এক ধাপ কম, মানে ওই 63-65 হলেই কিন্তু সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো। তো একটা মানে নটস আছে যে কেটি, সেই একটা নটস 35 নটস হলে সেটাকে কিন্তু আমরা ঘূর্ণিঝড় বলতে পারি। তো 35 নটস এবং হাওয়ার ঝাপটা 90 কিলোমিটার, তার সাথে হাওয়ার যে গতি সেটা 63-65 হলেই সেটাকে ঘূর্ণিঝড় বলা যেতে পারে। তো সেরকমই রয়েছে, তাই জন্য আমরা বলতে পারি যে আজ রাতেও সেই ঘূর্ণিঝড় রূপেই এগোবে আর আরব সাগরকে উত্তাল করে তুলবে। তাই এখানকার কিন্তু যে মৎস্যজীবীরা ওমান উপকূল, তার সাথে এই যে করাচি বন্দর, তার সাথে গুজরাট উপকূল, এই সমস্ত উপকূলের মানুষজনদের কিন্তু সতর্কতা জারি থাকবে আগামীকাল পর্যন্তই। গুজরাটের জন্য থাকবে, গুজরাট এবং পাকিস্তানের জন্য, তারপর কিন্তু সতর্কতা উঠে যাবে। 2রা সেপ্টেম্বর এবং 3রা সেপ্টেম্বর কিন্তু ওমানের দিকে সতর্কতা জারি থাকবে, কারণ সেখানে কিন্তু সেই ঘূর্ণিঝড়টা আসতে চলেছে। তো এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আর এই মুহূর্তের আপডেট। আমরা আরও টাইম প্লাস করে দেখব যে কোন দিকে সে তার কোন দিকে গন্তব্যস্থল হয়। আমরা চলে যাবো আগামীকাল ভোর 6টা নাগাদ। ভোর 6টা নাগাদও সে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় রূপেই, তার ভয়াবহতা কিছুটা কমছে। আর আগামীকাল দুপুর নাগাদ যদি আমরা দেখি তাহলেও কিন্তু সে একেবারে ওমান উপকূলের কাছাকাছিই থাকবে। সে সময় আমরা দেখছি যে হাওয়ার যে ঝাপটা সেটা 85-তে নেমে আসছে, আর হাওয়ার যে গতি সেটা যদি আমরা যাই বা দেখি তাহলে দেখুন বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারবেন 60, 58, 59, কোথাও কোথাও হ্যাঁ 60ই বলতে পারেন। আগামীকাল দুপুরে এটি কিন্তু হাওয়ার যে গতি সেটা 60 এবং হাওয়ার ঝাপটা 85-তে নেমে আসবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল দুপুরে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। কেন পরিণত হচ্ছে বলেই দিলাম, যে ঘূর্ণিঝড় হওয়ার জন্য হাওয়ার ঝাপটা 90 থেকে 100 কিলোমিটারের মধ্যে হতে হয়, সেটাও আমরা একে হারাতে দেখতে পাচ্ছি, হারিয়ে 85-তে আসতে দেখতে পাচ্ছি। আর হাওয়ার যে গতি সেটাও 60-এ নেমে আসছে। ঘূর্ণিঝড় হওয়ার জন্য যে হাওয়ার গতি সেটা 63-65 হতে হয়। তো তাই জন্য আগামীকাল দুপুর 1টা নাগাদ সে কিন্তু 12টা 1টা নাগাদ সে একটি ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে। 12টা পর্যন্ত সে ঘূর্ণিঝড় থাকবে, তবে দুপুর 1টা নাগাদ কিন্তু সে একটি ডিপ ডিপ্রেশন ক্যাটাগরিতে, মানে ঘূর্ণিঝড়ের এক ধাপ মানে ডিগ্রেড হবে, ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এবং সে ওমানের দিকে এগিয়ে চলবে। সেই সময় যদি বৃষ্টি আমরা দেখি, বৃষ্টি ও ঝড়, রেন অ্যান্ড থান্ডারে, তাহলেও কিন্তু সে বৃষ্টি নিয়ে এগোবে। তবে সে ধীরে ধীরে তার যে বৃষ্টির মেঘ এবং তার যে এনার্জি, দেখুন আগামীকাল দুপুরেও কিন্তু সে ভালো রকম বৃষ্টির মেঘ নিয়ে এগোতে থাকবে। আর বৃষ্টির এফেক্টটাও কিন্তু তখনও পাকিস্তানের কিছু কিছু উপকূলীয় অঞ্চলে চলতে থাকবে। আর ঝড়ও কিন্তু বেশ ভালো রকম সেখানে চলতে থাকবে। বেশি ঝড় না, হালকা ঝড়, হালকা একটা ঝোড়ো হাওয়া কিন্তু সেখানে চলতে, পাকিস্তানের উপকূলগুলিতে চলতে থাকবে তখনও। তারপর আমরা যেটা লক্ষ্য করব, যদি আগামীকাল আমরা টাইম প্লাস করতে থাকি তাহলে কিন্তু সে ওমানের আরও কাছাকাছি, আগামীকাল রাত 11টা নাগাদ সে ওমানের আরও কাছাকাছি চলে আসছে এবং সে সময় কিন্তু একটি আরও এক ধাপ ডিগ্রেড হয়ে ডিপ্রেশনে পরিণত হচ্ছে। তো সকালের আপডেটে যেমনটা আমরা দেখেছিলাম যে এই ম্যাপ দেখাচ্ছিল যে আগামীকাল সকালটুকু সে ঘূর্ণিঝড় থাকবে, তো তেমনটাই আমরা দেখছি। তারপর সকালের পর থেকে দুপুর বা সন্ধ্যের দিকে কিন্তু সে একটি ডিপ ডিপ্রেশন, তার পরবর্তীকালে 2রা সেপ্টেম্বর সকালে সে একটি ডিপ্রেশনে পরিণত হবে। তো সেই আপডেটটা কিন্তু একই রয়েছে, তবে এর ভয়াবহ কথাটা সকালবেলা একটু কম দেখা যাচ্ছিল ECMWF-এ, কিন্তু এখন তার ভয়াবহ কথাটা বেড়েছে, মানে যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বেড়েছে। তো হচ্ছে এই হচ্ছে ঘূর্ণিঝড় আসনার আপডেট। তো 2রা সেপ্টেম্বর নাগাদ সে ওমানের কাছাকাছি আসছে এবং দেখতেই পাচ্ছেন একটি ডিপ্রেশনে পরিণত হচ্ছে। তার পরবর্তী সময় 2রা সেপ্টেম্বর দুপুরে একটি ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং ওমানের দিকে খানিকটা ঝড় বৃষ্টি ঘটাবে। আমরা যদি সে সময় রেন অ্যান্ড থান্ডারে যাই, রেন অ্যান্ড থান্ডার বলছে সেখানে কিন্তু বৃষ্টি ঘটাবে, তবে বেশিরভাগ বৃষ্টি সে নিজের দিকে কনসেন্ট্রেট করবে। ওমানের দিকে খুব একটা যে বেশি বৃষ্টি ঝরাবে তা কিন্তু নয়, হালকা পাতলা বৃষ্টি সে ঘটাবে ওমানের দিকে, আর খানিকটা হয়তো ঝোড়ো হাওয়া সে আনবে।
কিন্তু খুব একটা যে আবারও বলছি সিরিয়াস ড্যামেজের আশঙ্কা নেই ওমানে। খানিকটা ওমানকে টাচ করেই আরব সাগরে মিলিয়ে যাবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি দুপুরের আপডেটে। তো 2রা সেপ্টেম্বর দেখুন, 2রা সেপ্টেম্বর পেরিয়ে যদি আমরা 3রা সেপ্টেম্বর যাই, 3রা সেপ্টেম্বর কিন্তু সে একেবারে মানে তার যে শেষ তাণ্ডব চালাবে এবং 4ঠা সেপ্টেম্বর কিন্তু সে আরব সাগরে মিলিয়ে যাচ্ছে, খানিকটা ওমানের উপকূলে তাণ্ডব চালিয়ে। তাণ্ডব মানে হালকা ঝড় বৃষ্টি এবং হাওয়া দিয়ে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট এবং সম্পূর্ণ গতিপথ ঘূর্ণিঝড় আসনার। আর আসনা নামটা আবারও বলছি দিয়েছে হচ্ছে পাকিস্তান। তো আসনা ব্যাপারে আপনাদের সম্পূর্ণটা জানালাম দুপুরের আপডেট অনুযায়ী। যা দেখা যাচ্ছে সেটা সকালের আপডেটের কিছুটা সিমিলার, যেমন আমরা দেখলাম যে আগামীকাল সন্ধ্যে দুপুর নাগাদ একটি ডিপ ডিপ্রেশন, পরবর্তী ক্ষেত্রে ডিপ্রেশন, তার পরবর্তী দিনে 3রা সেপ্টেম্বর একটি ওয়েলমার্ক লো প্রেশারে পরিণত হয়ে, তারপরেও প্রতি ক্ষেত্রে লো প্রেশারে পরিণত হয়ে সে কিন্তু 3রা সেপ্টেম্বরই রাত 11টা নাগাদ সে একেবারে মিলিয়ে যাচ্ছে আরব সাগরেই, খানিকটা ওমানের উপর দাপট দেখিয়ে, কিন্তু খুব একটা বেশি দাপট দেখাবে না বলেই ওমানের উপর মনে হচ্ছে। আর ল্যান্ডফল কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোথাও ল্যান্ডফল হবে না, ওমানকে খানিকটা টাচ করলেও কিন্তু ওমানে ল্যান্ডফল হচ্ছে না। তো এটি একটি আরব সাগরের ঘূর্ণিঝড়ই বলা যেতে পারে। এটি কিন্তু কোনো ল্যান্ডকে হিট করছে না, বলা যেতে পারে এটি একটি সাগরের ঘূর্ণিঝড় যার নাম আসনা। কারণ এটি কিন্তু কোনো ল্যান্ডে হিট করছে না, বা ল্যান্ডফল করছে না, তাই জন্য এটি সামুদ্রিক ঘূর্ণিঝড়, শুধু সমুদ্রেই সে ট্রাভেল করবে এবং সমুদ্রেই সে বিলীন হয়ে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি ঘূর্ণিঝড় আসনার, আপনাদের সম্পূর্ণটা জানালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা চলে আসি ঘূর্ণিঝড় আসনার আপডেট ছেড়ে। আসনার আপডেট আপনাদের জানিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লেগেছে। তো এখানকার মানুষজনদের কিন্তু ওমানের যে মানুষজনদের উপকূলবর্তী বিশেষ করে তাদের কিছুটা সতর্ক হতে হবে, কিন্তু খুব একটা বেশি চিন্তা করার তাদের কোনো কারণ নেই, কারণ ঘূর্ণিঝড় তাদের উপর আসছে না, খানিকটা দাপট দেখিয়ে সে আরব সাগরে বিলীন হয়ে যাবে। এছাড়া গুজরাট পাকিস্তান উপকূলে মানুষজনদের আর কোনো চিন্তার বিষয় নেই, সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড় অনেকটাই দূরে সরে যাচ্ছে। পাকিস্তানের কাছাকাছি থাকলেও পাকিস্তানের থেকেও আজ রাতের মধ্যে সে অনেকটাই দূরে সরে যাবে এই ঘূর্ণিঝড় আসনা। তো এই হচ্ছে ঘূর্ণিঝড় আসনার আপডেট। এরপর ঘূর্ণিঝড় আসনার পর যে পরবর্তী ঘূর্ণিঝড় আসতে পারে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে সাইক্লোন ডানা। তো সেই সাইক্লোন ডানার আপডেট এখনও নেই, কবে তৈরি হবে সেটা তো তৈরি হলেই আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ডানার এখন কোনো আপডেট সম্ভাবনা নেই তৈরি হওয়ার, তবে আসনা তো আছেই, আসনা সামুদ্রিক ঘূর্ণিঝড় এই ব্যাপারে তো সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম। তো এবার আসা যাক বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরের কি পরিস্থিতি? বঙ্গোপসাগরে যেটা আমরা দেখছিলাম সকালবেলা, দেখুন এখানে খুব একটা বিরাট চেঞ্জেস এসছে। সকালবেলা দেখছিলাম আমি হয়তো 10টা-11টার মাঝে আপডেট দিয়েছিলাম সকাল, তো সে সময় দেখছিলাম সেই নিম্নচাপ কিন্তু একেবারে উত্তর অন্ধ্র সংলগ্ন দক্ষিণ ওড়িশার একেবারে উপকূলের কাছাকাছি ছিল, কিন্তু দুপুরের আপডেটে দেখানো হয়েছে সেই আপডেট পরিবর্তন করে যে সকাল 11টা নাগাদই সেই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে দিয়েছে, ল্যান্ডে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু প্রবল ল্যান্ডফল হয়ে গেছেও, দেখছেন একেবারে পুরো প্রবল ল্যান্ডফল হয়ে গেছে। তার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূল, তার সাথে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর জেরে ভারী বৃষ্টি হচ্ছে। তো এটাই একটা বিগ চেঞ্জেস, যে সকালে দেখানো হচ্ছিল সে খুব কাছে আছে, আর যে দুপুরের যে আপডেট তাতে দেখানো হচ্ছে যে এটি কিন্তু একেবারে ল্যান্ডফল করে গেছে অলরেডি। আজকে রাত নাগাদ বা সন্ধ্যে নাগাদ সে একই জায়গায় অবস্থান করবে, কাল সকাল থেকে সে হয়তো খানিকটা ভিতরের দিকে ঢুকতে আরম্ভ করবে, তারপর কিন্তু তার দাপট আস্তে আস্তে শেষ হবে। 3রা বা 4ঠা সেপ্টেম্বর নাগাদ কিন্তু সে রাজস্থানের দিকে যাবে এবং রাজস্থানের দিকে প্রবল বৃষ্টি ঘটাবে। তো এই ছিল হচ্ছে এই বঙ্গোপসাগরের নিম্নচাপের আপডেট। দেখুন এই যে লাল এরিয়াটা সেটা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ বেঙ্গালুরুর উপরে, তার হায়দ্রাবাদ বেঙ্গালুরুতে কিন্তু বেশ অতি ভারী ভয়ানক বৃষ্টি হতে পারে
এই নিম্নচাপের জেরে আবারও কিন্তু একটা জলমগ্ন হয়ে যাওয়ার মানে পুরো শহর জলমগ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আপডেট, দুই দিকের দুই সিস্টেম নিয়ে আপডেট দিলাম আপনাদেরকে সম্পূর্ণটা। তা আর বেশি বড় করব না ভিডিও। আজকের আপডেট সাধারণ ওয়েদার আপডেট, সকালের আপডেট আপনাদের বলেছি, বিশেষ কোনো চেঞ্জেস হয়নি। আর তাপমাত্রা তো বলেইছি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপনাদেরকে একদিন তাপমাত্রা টেম্পারেচার দেখাবো। তো চলুন বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের আপডেটটি কাজে লেগেছে। একটা জিনিস আপনাদের লাস্টে দেখিয়ে দিই, একটা জিনিস লক্ষ্য করা গেল, 8-9 তারিখ নাগাদ আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ, এই যে দেখতে পাচ্ছেন, একেবারে মধ্য বঙ্গোপসাগর বলা যেতে পারে, মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে, যা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী সময় সে ওড়িশা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের মাঝামাঝি হিট করতে পারে সেই নিম্নচাপ। তো সেই নিম্নচাপের ব্যাপারে আপাতত দেখা যাচ্ছে সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে 8-9 তারিখ নাগাদ। তার যে তৈরি হওয়ার প্রক্রিয়া সেটা ওই 5-6 তারিখ থেকেই তার তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 7-8 সে একটু খানিকটা শক্তি বাড়াবে এবং 9 তারিখ সে আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলের মাঝামাঝি হিট করতে পারে, এমনটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা এর হাওয়ার গতি দেখি, হাওয়া এবং হাওয়ার ঝাপটা, তাহলে দেখা যাচ্ছে যে সে কিন্তু বেশ ভালো শক্তি নিয়েই এগোবে। তো যাই হোক, এটা দেখার বিষয় হচ্ছে আগামী দিনে। তো একে নিয়ে আবার আপডেট আসবে নতুন। তো আর কিছু বেশি বলবো না, একে নিয়ে হতেও পারে আবার নাও হতে পারে, এরকমও হতে পারে, কারণ আবহাওয়া তো সবসময় চেঞ্জ হয়। তো এখনই কিছু বলা যাবে না এই বিষয়ে। তো সেপ্টেম্বরের 6 তারিখ এলে কিন্তু আমরা পরিষ্কার হব যে এটি আদৌ তৈরি হবে কি হবে না। তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এটি আরেকটি নিম্নচাপ 7-8 তারিখ নাগাদ তৈরি হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে, আর সে যাচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গ ওড়িশা উপকূলের মাঝামাঝি। তো এই ছিল আপডেট, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় ছাড়া আরও অন্য কোনো কন্টেন্টে, আরও বিভিন্ন রকম কন্টেন্টের জন্য আপডেট পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুপুরের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।